Assalamu alaikum, dear learners. How are you? I hope that you are well by the mercy of Almighty Allah. I am also fine. Today I come to you to take my online class. Today I will discuss with you about question tag or tag question. It's a simple grammar for you. It's very easy for you. Now I am starting my class. Listen to me and write you script. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত সহজ একটি গ্রামার নিয়ে। যে গ্রামারটি যে কোনো স্টুডেন্টই সহজে বুঝতে পারে, তোমরাও বুঝতে পারবো আমি সেই আশা প্রত্যাশা করি। তোমরা মনোযোগ সহকারে আজকে ক্লাসটি দেখো, তোমরা অতি সহজে এই ট্যাগ কোশ্চেনটি ট্যাগ কোশ্চেন গ্রামারটি তোমরা সহজেই ধরতে পারবা। তোমরা আগেও ক্লাসে দেখেছো, শিখেছো, আজকেও আবার ভালো করে দেখো এবং তোমরা সহজে এটা বুঝতে পারবো বলে আমি আশা করি। আগে আমাদের বুঝতে হবে যে ট্যাগ কোশ্চেন অথবা কোশ্চেন ট্যাগ জিনিসটা কি। কোশ্চেন শব্দের অর্থ তোমরা জানো, কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন, আর ট্যাগ শব্দের অর্থ হচ্ছে কি জুড়ে দেওয়া। আমি কি বলছি, কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন আর ট্যাগ শব্দের অর্থ কি জুড়ে দেওয়া। তার মানে কোশ্চেন ট্যাগ আর ট্যাগ কোশ্চেন মানে কি জুড়ে দেওয়া প্রশ্ন। আমরা যখন বাস্তব জীবনে কোনো কথাবার্তা বলি কারোর সাথে, অনেক সময় আমরা নিজের কথা অন্যের মতামত পাওয়ার জন্য বাক্যের শেষে ছোট্ট একটা প্রশ্ন করে থাকি। যেমন আমি যদি বলি আমি একজন শিক্ষক, এটা বলার পর আমি বললাম তাই নয় কি, এই যে আমি একজন শিক্ষক এই কথাটা বলার পরে আমি যে বললাম তাই নয় কি, এই তাই নয় কি হচ্ছে ট্যাগ কোশ্চেন। কারণ কি, আমি যে শিক্ষক এই বিষয়টা তোমাদের কাছ থেকে মতামত নেওয়ার জন্য, অর্থাৎ কনফার্ম হওয়ার জন্য যে তোমরা জানো বা বুঝেছো আমি শিক্ষক, এটা বোঝার জন্য যে ছোট্ট প্রশ্নটা আমি শেষে করলাম, সেই ছোট্ট প্রশ্নটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এটাই আমি আবারও বলছি, তোমরা বোঝার চেষ্টা করো। বক্তার বক্তব্যের অন্যের মতামত পাওয়ার জন্য সেন্টেন্সের শেষে যে ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়, সেই ছোট্ট প্রশ্নটি হচ্ছে ট্যাগ কোশ্চেন। তোমরা एग्जांपल দিলে বলবা, যেমন I am a student, আমি এই কথাটি বললাম I am a student, আমি একজন ছাত্র। এই সেন্টেন্সটা এটা হচ্ছে আমার একটা বক্তব্য, আমি একজন ছাত্র। এখন আমি এটা শেষে একটা প্রশ্ন করতে পারি, কেমন I am a student, aren't I? এটা অর্থ কি, I am a student, আমি একজন ছাত্র, aren't I? তাই নয় কি, আমি যে একজন ছাত্র, এটা এই বাক্যের মতামত পাওয়ার জন্য আমি আরেকটা প্রশ্ন করলাম শেষে, যে তাই নয় কি। এই যে ছোট্ট প্রশ্নটা আমি করলাম, সেই প্রশ্নটা হচ্ছে কি কোশ্চেন ট্যাগ অথবা ট্যাগ কোশ্চেন বলে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আবারও বলতেছি যে বক্তা তার বক্তব্যে, এটা হচ্ছে একটা বক্তার বক্তব্য, আমি একজন ছাত্র, এই বক্তব্যের অন্যের মতামত, অর্থাৎ বক্তা যার সামনে তার বক্তব্যটা উপস্থাপন করেছে, সেই বক্তব্যে তার মতামত পাওয়ার জন্য শেষে যে ছোট্ট একটা প্রশ্ন করে, সেই ছোট্ট প্রশ্নের নাম হচ্ছে কোশ্চেন ট্যাগ অথবা ট্যাগ কোশ্চেন। ঠিক আছে, আরেকটা एग्जांपल দিলে বলবা, she is drinking tea, she is drinking tea, সে চা পান করছে। এখন সে যে চা পান করছে এটা বলার পরে আর ছোট একটা প্রশ্ন করা যায়, সে কি প্রশ্ন করা যায়, she is drinking tea, isn't she? তাই নয় কি, সে চা পান করছে, তাই নয় কি, সে যে চা পান করছে, এটা কনফার্মেশন হওয়া, অর্থাৎ কনফার্ম হওয়ার জন্য একটা ছোট একটা প্রশ্ন করা হলো, অর্থাৎ তার মতামত, অন্যের মতামতটা পাওয়ার জন্য একটা প্রশ্ন করা হলো। সেই প্রশ্নটা হচ্ছে কি ট্যাগ কোশ্চেন অথবা
কোশ্চেন ট্যাগ। তাহলে কোশ্চেন ট্যাগ অথবা ট্যাগ কোশ্চেন কি? বক্তার বক্তব্যের অন্যের মতামত পাওয়ার জন্য বাক্যের শেষে বা সেন্টেন্সের শেষে যে ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়, সেই জুড়ে দেওয়া প্রশ্নটি হচ্ছে কোশ্চেন ট্যাগ অথবা ট্যাগ কোশ্চেন। তোমরা আগেই জেনেছো কোশ্চেন মানে প্রশ্ন আর ট্যাগ মানে জুড়ে দেওয়া, অর্থাৎ এটা কিন্তু একটা সেন্টেন্স বাক্য, আর ট্যাগ কোশ্চেন হচ্ছে এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই ছোট্ট প্রশ্নটা হচ্ছে কি? ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন অনেক সহজ, হ্যাঁ তোমরা সহজেই এটা বুঝতে পারবা। ট্যাগ কোশ্চেন কিভাবে করব আমরা, অর্থাৎ হ্যাঁ সেটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ ট্যাগ কোশ্চেন যদি আমার পরীক্ষায় আসে আমরা কিভাবে এটা করব, সেটা আমি কিছু নিয়ম তোমাদেরকে বলে দিব, হ্যাঁ বা লিখে দিব, তোমরা সেগুলো ভালো করে খেয়াল করো, তাহলে তোমরা ট্যাগ কোশ্চেন সহজেই করতে পারবা। ট্যাগ কোশ্চেনের মূল থিমটা অর্থাৎ মেইন নিয়মটা হচ্ছে, আগে তোমাকে দেখতে হবে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। এর মানে কি? এর মানে হচ্ছে প্রদত্ত যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সটা যদি নেগেটিভ অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্বের সাথে সংক্ষিপ্ত নট যোগ করে নেগেটিভ করব। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়ে থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা কি করব? হ্যাঁ ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ করব, অর্থাৎ এখানে কোনো নট সংক্ষিপ্ত নট অক্সিলারি ভার্বের সাথে যুক্ত হবে না। তাহলে মেইন নিয়মটা কি আমি বলছি, সেন্টেন্সটা অর্থাৎ পজিটিভ স্টেটমেন্টকে আমরা নেগেটিভ ট্যাগ কোশ্চেন করব, আর নেগেটিভ স্টেটমেন্টকে আমরা পজিটিভ ট্যাগ কোশ্চেন করব। এই বিষয়ে তোমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা তাহলে আমরা দেখি, তাহলে যেমন আমি একটা বাক্য লিখি, we are proud of our country। তাহলে এই বাক্যটা লক্ষ্য করো, we are proud of our country, আমরা আমাদের দেশের জন্য গর্বিত। এই বাক্যটাতে লক্ষ্য করো, এই বাক্যটা কি নেগেটিভ না অ্যাফার্মেটিভ? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ পজিটিভ স্টেটমেন্ট। তাহলে আমি কি বলেছিলাম যে পজিটিভ স্টেটমেন্টকে সবসময় কি করতে হয়? নেগেটিভ ট্যাগ কোশ্চেন করতে হয়। তাহলে আমরা বাক্যটাকে কি করব? নেগেটিভ ট্যাগ কোশ্চেন করতে হবে। we are proud of our country, কমা আমরা কি করব? সেন্টেন্সটা লেখার পরে অক্সিলারি ভার্ব নেব, অক্সিলারি ভার্ব নেওয়ার পরে আমরা সংক্ষেপে নট আর উই শেষে প্রশ্নবোধক চিহ্ন বলবে। তাহলে আমরা কি করলাম? পজিটিভ স্টেটমেন্টকে নেগেটিভ ট্যাগ কোশ্চেন করলাম। আবার আসো আরেকটা বাক্য লিখি, দে আর নট পায়াস, তারা ধার্মিক নয়। তাহলে এই বাক্যটি আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব? দে আর নট pious, আর দে। তাহলে লক্ষ্য করো এই বাক্যটি হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, সেজন্য আমরা কি করলাম? হ্যাঁ পজিটিভ ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন আমরা করলাম। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে পজিটিভ স্টেটমেন্ট থাকলে নেগেটিভ ট্যাগ কোশ্চেন, আর নেগেটিভ স্টেটমেন্ট থাকলে পজিটিভ ট্যাগ কোশ্চেন। এই বিষয়ে তোমাকে মাথায় রাখতে হবে। এবার আসো আমরা ট্যাগ কোশ্চেনটা মেইন নিয়মটা বললাম, হ্যাঁ তাহলে আর কি কি ভাবে আমরা ট্যাগ কোশ্চেন করব, আর কি কি নিয়ম আছে আমি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। অত্যন্ত সহজ, তোমরা একটু খেয়াল করো। তোমরা লক্ষ্য করো যে সেন্টেন্সটা দেওয়া আছে, প্রথমে সেই সেন্টেন্সটা আমি যা আছে তাই বসিয়ে দিয়েছি, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় বসছে। এরপরে ছোট্ট একটা এরপরে কি বলবে? কমা বসবে। দেখো আমি লক্ষ্য করো, তোমরা আমি কমা বসিয়েছি। এরপর আমি কি করলাম? প্রদত্ত সেন্টেন্সের যে অক্সিলারি ভার্বটা আছে সেটা আমি নিলাম। এরপর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ বিদায় আমি এখানে সংক্ষিপ্ত নট দিলাম। হ্যাঁ এরপর আমরা সাবজেক্ট বসাইলাম। তোমরা মনে রাখবা যে ট্যাগ কোশ্চেনে সবসময় সাবজেক্টের প্রনাউন ব্যবহৃত হয়। কি হয়? সেন্টেন্সে সাবজেক্টের প্রনাউন এখানে বলবে, এখানে যদি কারো নাম থাকে তাহলে নামের প্রনাউন বলবে, উই যেহেতু প্রনাউন তাহলে আমরা এখানে প্রনাউনই লিখলাম। এই বিষয়ে মনে রাখতে হবে, অর্থাৎ ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্টের প্রনাউন বসবে, এরপরে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বলবে। আমি আবারো বলতেছি, তোমরা লক্ষ্য করো প্রদত্ত সেন্টেন্সটা অপরিবর্তিত অবস্থায় বসবে। আমি বলছি উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। এরপর কমা বসছে, হ্যাঁ এরপর কি বসবে? কমা বসানোর পরে
আমরা অক্সিলারি ভার্বটা বসাবো। যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তাহলে টেকনিশন নেগেটিভ হয়, তো আমরা কি করব সংক্ষেপে নট বসাবো। হ্যাঁ, এরপরে আমরা সাবজেক্টের প্রনাউন আমরা বসাবো এবং সর্বশেষ কি করব প্রশ্নবোধক চিহ্ন বসাবো। তদ্রূপ ভাবে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা সব কিছু এর মধ্যে করব, শুধু এখানে যেমন নটটা ছিল আমরা এখানে নটটা দেব না। এখন আরেকটা বিষয় হচ্ছে তোমাদেরকে অক্সিলারি ভার্বগুলো তোমাদের হ্যাঁ মনে রাখতে হবে যে যদি অক্সিলারি ভার্বগুলো থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব নেব। নট থাকে নট উঠে দেব, নট না থাকলে নট যোগ করে দেব। এখন তোমরা জানো যে দুটো হ্যাঁ টেন্স অক্সিলারি ভার্ব আমরা সাধারণত নাই, কিন্তু আমরা নেগেটিভ করার জন্য নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব ব্যবহার করি, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, এর গঠন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বটা যখন প্লাস অবজেক্ট, আর পাস্ট ইনডিফিনিট গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ভার্বের পাস্ট প্লাস অবজেক্ট। এখন এই জাতীয় এই দুটো টেন্সকে যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি তখন কি করি আমরা অক্সিলারি ভার্ব আমরা হ্যাঁ কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাস আনি আর পাস্ট ইনডিফিনিটে ডিড নি। তদ্রূপ ভাবে যদি টেক কোশ্চেনে দেখো তোমার কি নেই তোমার অক্সিলারি ভার্ব নেই তাহলে তোমার বুঝতে হবে হয় প্রেজেন্ট ইনডিফিনিট নয়তো কি পাস্ট ইনডিফিনিট। সেই ক্ষেত্রে আমরা কি করব যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পার্সন অনুসারে আমরা কি করব ডু ডাস ব্যবহার করব, আর পাস্ট ইনডিফিনিট হলে সকল পার্সনের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি হ্যাঁ আই প্লে ক্রিকেট। এখন লক্ষ্য করো তোমরা এই সেন্টেন্সটিতে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা কমা দিব। এরপর আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আমরা ডু ব্যবহার করব, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আমরা সংক্ষেপে নট ব্যবহার করব। এরপর কি সাবজেক্টের প্রনাউন আই ব্যবহার করলাম। এবার আসলে যদি এটা এরকম হয় হি প্লেজ ক্রিকেট তাহলে কি হবে কমা দিব। এখানে যেহেতু থার্ড পারসন সেহেতু আমরা কি ব্যবহার করব ডাস ব্যবহার করব। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ এখানে নট ব্যবহার করব। এরপর সাবজেক্টের প্রনাউন কি আছে সবশেষে বসাবোধক চিহ্ন। তাহলে এই দুটো গেল প্রেজেন্ট ইনডিফিনিট। এবার আসলে পাস্ট ইনডিফিনিট। আমরা এই বাক্যটা আবার লিখব হি প্লেড ক্রিকেট। হ্যাঁ, এখন দেখো বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই বাক্যটিতে আমরা কি অক্সিলারি ভার্ব নাই তাহলে আবার এটা ভার্বের পাস্ট ফর্ম। তাহলে পাস্ট ইনডিফিনিটে আমরা সকল পার্সনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ডিড ব্যবহার করব। এরপর নট না থাকলে অর্থাৎ অ্যাফার্মেটিভ বলে এখানে টেকনিশন নেগেটিভ করে দেব। হ্যাঁ, সবশেষে প্রশ্নবোধক চিহ্ন করবে। তাহলে আজকে আমরা এতটুকু আলোচনা করলাম। এই অংশটুকু তোমরা আমি যতটুকু পড়াইছি বাসায় দেখবা, কোথাও না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবা, আমি তোমাদেরকে যথাযথ চেষ্টা করব বোঝানোর জন্য। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা টেকনিশনের আরো রুল নিয়ে হ্যাঁ আলোচনা করব। অর্থাৎ আমরা আশা করি আমি আগামী ক্লাসে তোমাদেরকে টেকনিশন শেষ করতে পারবো। আজকে আমি জাস্ট তোমাদেরকে টেকনিশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়েছি। তাহলে আজকে আমার ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।